স্বাগত ৭১ জার্নালে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা খবর নিয়ে আলোচনা করি এবং দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো আপনাদের জানিয়ে দেই। প্রতি মুহূর্তে দেশ বিদেশে যে খবর ঘটনা ঘটে, যা মানুষের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আসে আমাদের কাছে, তার সাথে যুক্ত মানুষদের আমরা যুক্ত করি, খবর নিয়ে বিশ্লেষণ করি এবং আপডেটগুলো অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে থাকেন বিশ্লেষকরা। আজকে যেমন আছেন আমার সাথে শ্যামল দত্ত, দৈনিক ভোরের কাগজের সম্পাদক, আছেন গোলাম মোর্তজা, সাপ্তাহিকের সম্পাদক, আর আছেন আপনারা, আমি ফারজানা রূপা। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রধান শিরোনাম প্রবীর শিকদার, এটি দিয়ে আসলে শুরু করতে চাই। এখন পর্যন্ত গত কয়েকদিনের ধারাবাহিকতায় খবরের প্রধান শিরোনাম এটি, এবং যেহেতু সাংবাদিক, এক ধরনের পক্ষপাতিত্ব হয়তো আমাদের আছে সাংবাদিক বলে, তিনি জামিনে মুক্তি পেলেও শ্যামল দত্ত এখন পর্যন্ত তার নিরাপত্তা নিয়ে তার উদ্বেগ কাটেনি। এটির পাশাপাশি ৫৭ ধারা নিয়ে যে সমালোচনা এবং নানান মহলের উদ্বেগ শুরু হয়েছে, সেটি নিয়েও আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রবীর শিকদার এমন একজন সাংবাদিক যার একটি পা নেই, হাত অচল, ফলে তার তো উদ্বেগের কমার কোনো কারণ নেই। এবং যেভাবে তাকে এই গ্রেফতারটি করা হলো, এবং কিন্তু আবার যেভাবে জামিন দেওয়া হলো, তারপরে তো তার স্বস্তি ফেরত আসার কথা না। জামিন পেয়ে স্বস্তি হওয়ার তো, জামিন পেয়েছেন এবং জামিনটা অনেকটা চাপে পড়ে জামিনটা হয়েছে। আমার মনে হয় যে যেভাবে দেশ জুড়ে সমালোচনা হচ্ছিল তাকে গ্রেফতারের, এবং যেভাবে গ্রেফতারের, শুধু গ্রেফতার না, যেভাবে গ্রেফতারের, এবং তার একজন পঙ্গু মানুষের হাত করা পড়া ছবি মানুষকে, দেশের মানুষকে খুব চিন্তান্বিত করেছে এবং খুবই একটা মর্মাহত হয়েছে সবাই। তো সব মিলিয়ে শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয়েছে যে তাকে জামিন দেওয়া হয়েছে, এটা আমি মনে করি ইতিবাচক। কিন্তু তার নিরাপত্তার ব্যাপারটি এখনো তো নিশ্চিত হওয়ার কথা না, কারণ তিনি যে লড়াই, যে সংগ্রামে লিপ্ত, সেটি তো অব্যাহত আছে। আর সেখানে শুধু একটা ইস্যু না, অনেকগুলো ইস্যু আছে। প্রবীর শিকদার এর আগে যখন পা হারিয়েছেন তখন তো এই ইস্যু ছিল না, অন্য ইস্যু ছিল। ফলে সবসময় এরকম একজন মানুষ, সংগ্রামী মানুষ, তার সামনে বিপদ সবসময় থাকে। ফলে তিনি নিরাপদ বোধ করার কোনো কারণ তো নেই। ৫৭ ধারা প্রসঙ্গে গোলাম মোর্তজা আমরা কথা বলবো। পাশাপাশি আরেকটি বিষয় নজরে এসেছে। আজকে আইনমন্ত্রী বলেছেন প্রবীর শিকদারের জামিন আরো আগেই হওয়া উচিত ছিল, প্রথম দিনই হওয়া উচিত ছিল। তথ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাসের কারণে না, বিশেষ উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আবার এই গ্রেফতারটি তিনি হয়েছেন একজন মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে। এই যে বিপরীতমুখী অবস্থান, পাল্টা অবস্থান, এই যে আপনি বেশ কয়েকটি প্রসঙ্গ বলেছেন, এখানে যদি আমি একটি প্রথমেই যদি আসি, প্রবীর শিকদারের গ্রেফতার, জেলে নেয়া এবং পরবর্তীতে জামিন। আপনি যদি গ্রেফতার প্রক্রিয়াটি দেখেন, পুরো প্রক্রিয়াটি যদি বিশ্লেষণ করেন, আমি সময়ের কারণে বিশ্লেষণ করছি না, আবার যদি জামিনের পরম্পরাটা জানি, আমি মন্ত্রীদের এরকম বিরোধী অবস্থান না, আপনি যদি আবার জামিনের পুরো প্রক্রিয়াটা দেখেন, প্রবীর শিকদারের যে বক্তব্য দেখেন, তাকে রিমান্ডের পরে তাকে জেলে নিয়ে যাওয়া, কারাগারে নিয়ে যাওয়ার পরে পুলিশ আবার তাকে নিয়ে আসা, কোন রকম জিজ্ঞাসাবাদ করা ছাড়া তাকে আবার জামিনের ব্যবস্থা করা, প্রবীর শিকদারের স্ত্রীর মন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলা না বলা নিয়ে যে সবকিছু মিলিয়ে, আমি বলছি সেটাই, যে সবকিছু মিলিয়ে আইন বা আইনের শাসনের যে জায়গাটি, এই পুরো প্রক্রিয়ার মধ্যে সেটার খুব বড় রকমের ব্যত্যয় ঘটেছে দুটি জায়গাতেই। প্রবীর শিকদারের মুক্তি, কোনো সন্দেহ নাই যে এটি একটা আনন্দের সংবাদ। প্রবীর শিকদারের কথা যেটা শ্যামলদা খুব পরিষ্কার করে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জনমানুষের চাপে মুক্তি। এখন আপনার এক ধরনের ভাবমূর্তি সমাজে তৈরি হয়েছে, সেই কারণে আপনার প্রতি যখন একটি অন্যায় হয় তখন হয়তো অনেক মানুষ সোচ্চার হলো। এখন আমার যদি সেরকম কোনো ভাবমূর্তি না থাকে, এবং আমি যদি এটি আপনাকে কুটতর্ক মনে হতে পারে, কিন্তু তারপরে বিষয়টি গুরুত্বপূর্ণ। জনমানুষ জামিনের জন্য চাপ দিবেন আপনারা, হ্যাঁ, আবার যখন সেই চাপে মুক্তি দেওয়া হবে তখন আপনারা জনমানুষের চাপে মুক্তি দেওয়া হয়েছে বলে সমালোচনা করবেন। জনমানুষ চাপ দেয় তখনই না, জনমানুষ চাপ দেয় তখনই যখন গ্রেফতার থেকে শুরু করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটিতে অত্যন্ত দৃষ্টিকটুভাবে অনিয়ম থাকে। আইন অনুযায়ী যখন কাজ হয় না, তখন জনমানুষের চাপে আপনাকে আবার যে ব্যবস্থাটি নিতে হয়, সেই ব্যবস্থাটিও আইনসঙ্গতভাবে হয় না। সেই ব্যবস্থাটির মধ্যেও একেবারে হয়তো সর্বোচ্চ পর্যায়ের এক ধরনের হস্তক্ষেপ থাকে। আমরা তো
এগুলোর তো কোনো প্রমাণ থাকে না, সেভাবে বলা যায় না। আমি বলছি পুরো প্রক্রিয়াটি প্রবীর শিকদারের বক্তব্য সেই জায়গাটি আমাদের মতো সাধারণ মানুষের কথা বাদই দেন, আমাদের মতো সাধারণ মানুষের কথা বাদই দেন। আইনমন্ত্রী নিজেই তো বলছেন প্রথম দিনে তার জামিন পাওয়া উচিত। এখানে আমি যে কথাটি বলছিলাম বোঝা যাচ্ছে যে আইনের ব্যত্যয় ঘটেছে না। এখানে আমি যে কথাটি বলছিলাম রূপা, যে ধরেন আপনার ভাবমূর্তি আছে, প্রবেশ শিকদারের একটা ভাবমূর্তি আছে, যে সবচেয়ে বড় ভাবমূর্তি কি, সে তার একটা রাজনৈতিক বিশ্বাস আছে, কিন্তু প্রবেশ শিকদারের সবচেয়ে বড় ভাবমূর্তি যে সে একজন সৎ মানুষ, সে একজন সৎ সাংবাদিক, সে একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে তার পেছনে আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের একটি আদর্শ। তারপরে সে রাজাকারদের নিয়ে লিখে একটি পা হারিয়েছেন। স্বাভাবিকভাবেই তার পক্ষে কথা বলার মানুষের অভাব হয়নি। এখন আমার পক্ষে এত মানুষ নাও থাকতে পারে, তো আমার ক্ষেত্রে যদি এখন এরকম একটি অবিচার বা অন্যায় করা হয়, তাহলে জনমানুষ চাপ দিবে তারপরে আমি জামিন পাবো, তা না হলে পাবো না। এটি তো একটা রাষ্ট্রের একটা চরিত্র হয়ে যাওয়া উচিত। এরপরে জনমানুষ চাপ দিলেও আপনি জামিন পাবেন না, কারণ জনমানুষের চাপের জামিনেরও আপনি সমালোচনা করছেন। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আমাকে গ্রেপ্তারের প্রক্রিয়াটাই আপনি আইনগতভাবে করেন, আপনি বেআইনিভাবে করবেন কেন? জনমানুষের চাপের চাইতেও বেশি হচ্ছে যে তার প্রতি যে আচরণটি করা হয়েছে এটা অমানবিক। সেটার কারণেই চাপটা বৃদ্ধি পেয়েছে। এক ধরনের সরকারের উপরে এক ধরনের পাবলিক সেন্টিমেন্ট তো সরকার বোঝেন। এই যে সুরঞ্জিত সেনগুপ্ত বললেন যে কোনো বিবেকবান মানুষ এখন চুপ থাকতে পারে না, এটি জনমানুষের চাপ না, এটা বিবেকবান মানুষের এক ধরনের, আমার মনে হয় খুব চমৎকার বলেছেন। এই বিষয়টা আমাদের বুঝতে হবে, এটা জনমানুষ চাপ দিয়ে করেছে তা না, সরকার উপলব্ধি করেছে তারা যে কাজটি করেছে সেটা ঠিক করেনি। কাজটি তো আর গোটা সরকার করেনি, বিচ্ছিন্নভাবে এইভাবে আসলে ব্যাখ্যা করার সুযোগ নেই। না, আপনি দেখেন মন্ত্রী বলছেন তাকে গ্রেফতার দুঃখজনক, তথ্যমন্ত্রী নিজে বলেছেন, এবং আইনমন্ত্রী বলছেন তাকে আগের দিন জামিন দেওয়া উচিত ছিল। তার মানে বোঝা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি একটি আইনসম্মতভাবে হয়নি। এই যে আইনসম্মত হয়নি, এটার যে পাবলিক সেন্টিমেন্ট, এটা সরকার বুঝতে পেরেছে। সেন্টিমেন্টটা হচ্ছে যে তাকে এই যে হাত করা পড়ানো, এই যে হাত করা পঙ্গু মানুষ, আর দ্বিতীয়ত এই পুরো মামলাটি হচ্ছে ত্রুটিপূর্ণ। এই কারণে বলছে ত্রুটিপূর্ণ যে এই যে 57 ধারায় মামলা, এটা মানহানি মামলা, এটা করতে হয় যার মানহানি হচ্ছে তার নিজের, অথবা তাকে এফিডেভিট করে একজনকে দিতে হবে, আরেকজন বলতে পারে না যে অন্যের মানহানি হয়েছে আমি মামলা করলাম। ফলে এই যে ত্রুটিপূর্ণ একটি মামলা, এটি আলটিমেটলি উচ্চ আদালতে গেলে এটি নিয়ে যে আরো সমালোচনা হবে এবং পুরো মামলাটি, পুরো আইনটি একটি প্রশ্নের মুখে পড়বে, এটা বুঝতে পেরেছেন। এবং একদম জনগণের মধ্যে যে এর নেতিবাচক প্রতিক্রিয়া, এটিও সরকার বুঝতে পেরেছে। মানে এটা কি আমি বলছিলাম, আপনি তো যুক্ত করবেন সাথে আমি আরেকটি প্রশ্ন, 57 ধারা নিয়ে একটু কথা বলতে চাই। 57 ধারা এবং এই ফরিদপুর আইনজীবী সমিতি প্রসঙ্গে আমি একটি প্রশ্ন করতেই চাই। আইনমন্ত্রী আজকে বলেছেন যে এই বিষয়টি দুঃখজনক, তারা নিজেদের আইনজীবী পাওয়া যায়নি এবং তাদের যে সাংগঠনিক প্রক্রিয়া, আপনি জানেন তাদের সাংগঠনিক প্রক্রিয়া নাকি এরকম যে ফরিদপুরের কোন আইনজীবী মামলা করলে অন্য আইনজীবীকেও দাঁড়াবে না। এটা কোন ধরনের আইনগতভাবে এই অবৈধ ব্যাপার আমরা আসলে জানি না। এই মামলা না হলে তো ফরিদপুরের এই প্রসঙ্গটি আমরা জানতাম না। আরো দুই একটি জায়গাতে নাকি আছে, যুগ যুগ ধরে নিশ্চয়ই নানান মানুষ ফরিদপুরে এই সাংগঠনিক কারণে নানান রকম হয়রানি ভোগ করেছে, আমরা জানি না, সেই ঘটনাগুলো আমরা জানি না। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, ফলে এটি সংশোধন করার প্রক্রিয়া। যেহেতু এখন এই বিষয়টি কোন আদিম সমাজে বসবাস করছি, যে ধরুন ঢাকা বারের একজন মামলা করলেন, তাহলে অন্য কোনো ঢাকা বারের কোন আইনজীবী আর দাঁড়াবে না? মানে এক ধরনের অসভ্যতা। এটা কোন ধরনের সমাজ? আমি তো এখন এই জায়গাটিতে যেহেতু আইনমন্ত্রী সমাজ, মানে এই জায়গাটি বদলানোর জন্য কি করণীয়, সেই সুপারিশটি বদলানোর জায়গাতে সুপারিশ বলতে, যেহেতু এটি এখন জানাজানি হয়েছে, আইনমন্ত্রী সহ রাষ্ট্রের সর্বোচ্চ মানে সব রকমের উইংগুলো জেনে গেছে যে বিষয়টি এরকম আছে, এখন আমাদের রাষ্ট্রের উচিত, আইন মন্ত্রণালয়ের উচিত, সংশ্লিষ্ট আরো যে সমস্ত মন্ত্রণালয় আছে তাদের উচিত সারা দেশের যে এই আইনজীবীদের যে আরগুলো আছে সেই জায়গাগুলো এখন একটু অনুসন্ধান করে দেখা যায় আর কোথায় কোথায় এরকম ঘটনা ঘটলে সেই জায়গাটিতে রাষ্ট্রের যে হস্তক্ষেপ করা দরকার সেটাই করা উচিত। আসলে কি এরকম আইনজীবী সমিতিকে, বারকে রাষ্ট্র সরকার নিয়ন্ত্রণ করতে পারে? নিয়ন্ত্রণ করার বিষয় নাই। না, যদি বার অ্যাসোসিয়েশন গুলো বার কাউন্সিলের আন্ডারে এবং পারে এখানে সরাসরি আপনি বেআইনি কোনো কাজ করতে পারেন। 71 টেলিভিশনকে সরকার নিয়ন্ত্রণ করে না, কিন্তু 71 টেলিভিশনকে একটা নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয়। আমি এখানে কথা বলছি, আমি একটা নিয়মের মধ্যে থেকে কথা বলছি, সুতরাং এটি সরকার যে কোনো জায়গাতেই এই কাজটি করতে পারে। এটি এখন যে প্রবীর শিকদারের জায়গাটি, আমি যেটা বলছি যে প্রবীর শিকদারের জামিন হয়েছে
কিন্তু প্রবীর শিকদার বিপদমুক্ত হয়নি, কারণ এখনো মামলাটি রয়ে গেছে। প্রবীর শিকদারের ঘটনাটিকে কেন্দ্র করে যে মন্ত্রীকে ঘটনা কেন্দ্র করে আলোচনা, সেই মন্ত্রী ফরিদপুরে বা বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, এবং এই মামলার পুরো প্রক্রিয়াতে আমরা দেখেছি যে তার ক্ষমতা কতটুকু। সুতরাং প্রবীর শিকদার জেল থেকে বের হয়ে এসে, জামিনে বের হয়ে এসে, যেহেতু তিনি এখনো তার যে অবস্থান, শক্ত অবস্থান, আমি ঠিক করেছি, আমি ভুল করিনি, আমার স্ত্রী ফোন করেননি, এই যে চ্যালেঞ্জ নিয়ে তিনি কাজ করছেন, এতে আমার কাছে মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সে বিপদমুক্ত নয়। সেটা কিন্তু সাংবাদিক নেতারা মন্ত্রীর সাথে দেখা করে যে ধন্যবাদ দিলেন, তাতেও বিপদের মাত্রা কমলো না বলে মনে করেন আপনার? এটি আমার কাছে ঠিক পরিষ্কার নয় যে সাংবাদিক নেতৃবৃন্দ যদি নিজেদের থেকে পরিষ্কার করে বলতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো যে কি কারণে তারা মন্ত্রীর কাছে গেলেন এবং কি কারণে ধন্যবাদ দিলেন। এই ধন্যবাদ দেওয়ার কারণটি আমার কাছে একেবারে নিশ্চিত নয়। ধন্যবাদের কারণটা কি? আমি কোন সাংবাদিক নেতৃবৃন্দের কাছ থেকে এখন পর্যন্ত শুনিনি, তাদের কোনো বক্তব্য পাইনি, আমি নিউজ দেখেছি, বক্তব্য পাইনি। কি কারণে ধন্যবাদ এটা আমার জানার খুব ইচ্ছা। এটা যদি তারা প্রকাশ্যে জানাতেন, ব্যক্তিগতভাবে হয়তো জানতে পারবো, কিন্তু ব্যক্তিগতভাবে আমি জানতে চাই না। আমি জানতে চাই পাবলিকলি তারা বলুক যে তারা কি কারণে ধন্যবাদ জানালেন। তারা আমাদের নেতা, তারা অত্যন্ত গুণী সাংবাদিক, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। আমি 57 ধারা বিষয়ে বলতে চাই, সেটা ধন্যবাদ দিয়েছেন। আমিও জানি না নিশ্চিতভাবে কারণটা কি, কিন্তু ধন্যবাদ যদি নিরাপত্তা বাড়ায় তাহলে নিশ্চয়ই সেই ধন্যবাদ নির্দোষ। মানে আমি নিরাপত্তা দেখতে চাই। আমি ধন্যবাদকে দোষ বলছি না, তো দোষ বা নির্দোষ বলছি না, কি কারণে ধন্যবাদ, ওনার এখানে ভূমিকাটা আদালতের ব্যাপারটা খুবই জটিল। আমি জটিল বলছি এই কারণে, মামলাটি মন্ত্রী করেননি, ধন্যবাদটি কিন্তু মন্ত্রী পাচ্ছেন। আমি একটু যোগ করি এখানে, প্রথম দিন কিন্তু মন্ত্রী বলেছেন যে আমি কিছু জানি না, শিকদার যে আমার বিরুদ্ধে কিছু লিখেছে আমি সেটাই জানি না। মামলা এটি বিবিসি কে তিনি বলেছেন, মামলা এটি ফরিদপুরের বিষয়, আমার সঙ্গে এর কোন সম্পৃক্ততা নেই। তাহলে ধন্যবাদটি কেন মন্ত্রী পাবেন? এই প্রশ্নটির জবাব আমাদের তিনজনের কারো জানা নেই আসলে। 57 ধারা প্রসঙ্গে কথা বলছিলাম। এখন আমি যেটা বললাম যে বিপদ মুক্ত নই, ওই জায়গাতে কথা বলছি যে প্রবীর শিকদারের বিরুদ্ধে এক ধরনের জনমত তৈরি হয়েছে, সরকার বুঝতে পেরেছে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ প্রবীর শিকদার, সেই কারণে প্রবীর শিকদারের জামিনটা অন্তত হয়েছে। আমার মনে হচ্ছে আমার প্রযোজনা বিভাগের সহকর্মীরা যদি একটু শুনেন, স্বপন পাল যিনি এই মামলাটির বাদী ছিলেন, তিনি কি এখন মামলাটি তুলে নেবেন কিনা, এই প্রশ্নটা তাকে করবার সুযোগ আছে কিনা? জি, এখন এইখানে প্রশ্ন হচ্ছে যে ধারাটিতে মামলা 57 ধারা, 57 ধারার 1, 2, ওইখানে যে প্রসঙ্গ লেখা আছে, এতক্ষণে আমরা তিনজনে যে আলোচনা করেছি, তিনজনের কমপক্ষে 30 বার গ্রেফতার করা যায় ওই ধারার প্রয়োগ করে। তাই নাকি? কোনোভাবেই আমরা নিশ্চয়ই গ্রেফতার হতে চাই না। করা যায় যদি সরকার করতে চায়। এখন এই জায়গাটিতে আমাদের একটা দাবি, আর এখানে কিন্তু 57 ধারার কারণে শুধু কিন্তু সংবাদ বা সংবাদকর্মীরা বা গণমাধ্যম যে বিপদে আছে বিষয়টি কিন্তু তা নয়। এটি কিন্তু বাংলাদেশের সব মানুষ যারা টুকটাক ইলেকট্রনিক মাধ্যমে বা ফেসবুক বা অন্য জায়গাতে লেখালেখি করেন, যে কেউ এখন প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়াতে দিচ্ছেন, অনলাইন এডিশন আছে, সেটাই আমি বলছি, দিচ্ছেন, আমি সবার কথাই বলছি। তো এই জায়গাটিতে এখন 57 ধারা যখন করা হয়, তখন যে পরিমাণ জোরালো প্রতিবাদ সংবাদকর্মীদের কাছ থেকে আসা দরকার ছিল, আমরা সেই রকম প্রতিবাদ করিনি। সেই রকম প্রতিবাদ না করার পরে বিষয়টি অত্যন্ত বাজেভাবে আমাদের উপরে চেপে বসেছে। আমরা এখানে বারবার ভারতীয় সুপ্রিম কোর্টের অর্ডারটির কথা আসছে। ভারতীয় সুপ্রিম কোর্টে এরকমই একটি আইন 66 ধারা, তখন ভারতীয় সরকার পক্ষ থেকে বলেছিল, সুপ্রিম কোর্টে যখন শুনানি হয় যে এই আইনের অপপ্রয়োগ হবে না, তখন ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছিল যে কে অপরাধী কে অপরাধী না, কোনটা বেশি অপরাধ, কোনটা খারাপ অপরাধ, কোনটা অতি বেশি অপরাধ, এই বিষয়গুলো আইন প্রয়োগকারী সংস্থা কি করে বিবেচনা করবেন, কি করে নির্ধারণ করবেন। এই যুক্তিতর্কের প্রেক্ষিতে ওই ধারাটি ভারতীয় সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। সেটাতে শাস্তি ছিল 3 বছর, আমাদের এখানে শাস্তি 2006 সালে যেটা হয়েছিল সেটাতে ছিল 10 বছর, 13 সালে আমরা করেছি 14 বছর। এই জায়গাটিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা নয় সংবাদকর্মীদের, সরকারের সঙ্গে আলোচনা করা। গণমাধ্যম সরকারের শত্রু নয়, সমালোচনা করে কিন্তু শত্রু নয়। সরকারের সঙ্গে বসে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের যার যেখান থেকে ভূমিকা থাকার কথা সে আছে, সেইখান থেকে বসে অবশ্যই এই 57 ধারা, শুধু 57 ধারা নয়, আইসিটি অ্যাক্ট পুরো আইনটি আরেকবার পর্যালোচনা করা দরকার। এটি আমি মনে করি যে বর্তমান সরকার যদি এই জায়গাটিতে আলোচনা করে একটি সমঝোতামূলক জায়গাতে আসে, তাহলে আমার ধারণা সরকারের ভাবমূর্তির ক্ষুণ্ণ হবে তো হবেই না, আমার ধারণা ভাবমূর্তির আরো উন্নয়ন হবে। শ্যামল দত্ত, এই বিষয়ে নিশ্চয়ই নানান মহলে যোগাযোগ কথাবার্তা হয়েছে। আপনার 57 ধারা কি বদলাচ্ছে না? 57 ধারা বদলানোর কোনো কারণ নেই, মন্ত্রী তো নিজেই বলেছেন।
আপনার মনে আছে কিনা জানি না, গতকাল তথ্যমন্ত্রী নিজেই বলছেন 57 ধারা, কিন্তু 57 ধারার অপপ্রয়োগ নিয়ে ইতিমধ্যে সমাজে নানা আলোচনা শুরু হয়েছে। তবে আমার মনে হয় 57 ধারাটি এটি একেবারেই আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটি যে কোনো কেউ যদি একটা পিআইএল করে আদালতে, এটি টিকবে না কিন্তু, কারণ আপনি পিআইএল করতে পারে, আমি দেখি আমার জায়গা থেকে একজন পত্রিকা সম্পাদক হিসেবে, আমার কোন নিউজ যদি প্রিন্ট মিডিয়ায় ছাপা হয় সেটি কিন্তু এই 57 ধারায় পড়ছে না, কিন্তু আমি যে মুহূর্তে সেটি অনলাইনে দিয়ে দিচ্ছি তখন সেটি আবার 57 ধারায় পড়ছে। এটি তো আপনি সঙ্গে সঙ্গেই দিচ্ছেন, সঙ্গে সঙ্গে দিচ্ছি, কিন্তু এই যে কখনো কখনো আগেও দিচ্ছি, তাহলে একই জিনিসের জন্য একবার আপনার কোনো মানহানি হবে না, 501 প্রযোজ্য হবে সিআরপিসির, আবার অন্য সময় সেটি আবার 57 ধারা, তথ্য প্রযুক্তি আইনে 57 ধারা প্রযোজ্য হয়ে যাবে। এটি আমি মনে করি এটি স্ববিরোধী, এবং এটি আলটিমেটলি আদালতে গেলে ওই ভারতীয় সুপ্রিম কোর্টের মতো অবস্থা। এখানে আরেকটি কথা দেখেন, কোন কোন ক্ষেত্রে 1 মিনিটের শেষ, কোন কোন ক্ষেত্রে একজন যদি খুন করে, খুনের শাস্তি কোন কোন ক্ষেত্রে 10 বছরের জেল হয়। আমি যদি আপনাকে খুনি বলি, সেই খুনি বলার কারণে শাস্তি কিন্তু 14 বছরের জেল হতে পারে, এবং খুনি কোন কারণে বলেছেন সেটাও পরিষ্কার। আর পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে শ্যামল দত্ত বা ফারজানা রূপাকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে। এই যে একটা ভয়ঙ্কর ক্ষমতা, এবং যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আপনি এত বড় ক্ষমতা দিয়ে দেবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত 11 বছর ধরে তদন্ত করছে যুক্ত আছে 21 আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে, এবং তাদের বড় অন্য একটি অগ্রগতি হামজা ব্রিগেডকে খুঁজে পাওয়া, এবং আমাদের বাংলা ভাই এইবার এসেছেন বড় ভাই নামে। চট্টগ্রাম হামজা ব্রিগেডের যে খবর এসেছে তাতে সেই বড় ভাইয়ের নতুন আবির্ভাব এবং 21 আগস্ট গ্রেনেড মামলা এর অগ্রগতি এবং তদন্ত প্রসঙ্গে কথা বলবো বিরতির পর। থাকুন 71 চ্যানেলে। জামিনে মুক্তি পেলেও এখনো জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা সাংবাদিক প্রবীর শিকদারের। হামজা ব্রিগেডের অর্থদাতাকে খুঁজছে র্যাব, আইনজীবীদের সম্পৃক্ততা উদ্বেগজনক মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। ক্রসফায়ারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, মন্তব্য আইনমন্ত্রীর। 21 আগস্ট গ্রেনেড হামলায় কেউ ছাড় পাবে না, দেশে আনা হবে পলাতক আসামিদেরও, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত আবার সকলকে, দেখছেন 71 জার্নাল, সাথে আছেন সাংবাদিক গোলাম মর্তুজা, সাংবাদিক শ্যামল দত্ত। আমরা পত্রিকা হাতে এসে পৌঁছেছে শ্যামল দত্ত, আশা করি আপনার পত্রিকা ভোরের কাগজে আছে, আমরা দেখে নিই। জনকণ্ঠ সবার আগে, নাশকতার নীল নকশা শহীদ হামজা ব্রিগেডের পরিকল্পনায় দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল, এবং আমরা জানি 3 জন আইনজীবী ধরা পড়েছেন। প্রবীর শিকদার পাগল, খন্দকার মোশাররফ। জীবনের নিরাপত্তার জন্য ফরিদপুরের সাংবাদিক প্রবীর শিকদার স্থানীয় সরকার মন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটিতে বিস্ময় প্রকাশ করেছেন মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যে অভিযোগ আনতেছে এটাকে পাগলের পাগলামি ছাড়া আমি আর কিছুই মনে করি না, তার সঙ্গে আমার কনফ্লিক্টের কোনো ইস্যু নাই, আমরা রাজনীতি করি, আমরা কাউকে খুন করতে যাব, এটা কোনো বাস্তব কথা, এটা কোনো বক্তব্য হতে পারে? তিনি বলেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এ ধরনের কথা বলতে পারে না। গোলাম মর্তুজা, এই কথাটি জনকণ্ঠ কোট করেছে বিবিসি থেকে। প্রবীর শিকদার যেদিন গ্রেপ্তার হলেন সেই দিন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে এই খন্দকার মোশাররফ সাহেব এই কথা বলেছিলেন। আমি আমার আলোচনায় এই কথাটাই বলেছিলাম যে পুরো ঘটনাটির মধ্যে অনেকগুলো পরস্পর বিরোধী বক্তব্য আছে। যেদিন খন্দকার মোশাররফ সাহেব বলেছিলেন যে এই যে প্রবীর শিকদার পাগল, প্রবীর শিকদার মানসিকভাবে সুস্থ নন, মামলাটি হয়েছে ফরিদপুরে, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু পরবর্তীতে আবার প্রবীর শিকদারের স্ত্রীর সঙ্গে তার কথা বলা ফোন তিনি করেন অথবা যেই করুক, কথা সবকিছুর মধ্যে এক ধরনের স্ববিরোধী ব্যাপার আছে। এই কারণে আমার ধারণা শুধুমাত্র একজন মন্ত্রী নয়,
পুরো সরকার ব্যবস্থা, পুরো সরকার এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়ছে, এক ধরনের ইমেজ সংকটে পড়ছে। সামন্ত অন্য একটি বিষয়, এই রকম মন্তব্য মানহানি হয়? এই যে এখন এটি যে ওয়েবসাইটে আছে, না, এখানে বক্তব্যটি খুব সিরিয়াস বক্তব্য যে আমার মৃত্যুর জন্য এ দায়ী থাকবে। সেক্ষেত্রে পাগল সুস্থ মস্তিষ্কের নয় কেউ যদি আমাকে এটা আবার রূপাদের কথাটি বলছে শ্যামলদা, 57 ধারা অনুযায়ী এটিও মানহানি হয়, বড় রকমের মানহানি হয়, এটি মানহানি হয়। ফলে এখন প্রবীর শিকদারের এখানেও 57 ধারায় প্রয়োগের সুযোগ আছে এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কি পুলিশ কিভাবে তৎপর হয়। সিআইডির সেই 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা হিমাগারে, জজ মিয়া নাটক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা প্রসঙ্গে আমরা কথা বলবো। এরই মধ্যে চলে এসেছে 21 আগস্ট, 11 বছর আগে এই ভয়াল গ্রেনেড হামলা হয়েছিল এবং তাতে 24 জন মারা গিয়েছেন, আইবি রহমান সহ। জনকণ্ঠের শুরুতেই ছবি সহ সেই খবর আছে। পরের পত্রিকা, বিচারহীনতায় বাড়ছে যৌন সন্ত্রাস। ব্র্যাকের এক গবেষণায় দেখা গেছে 99% ধর্ষণ মামলায় আসামিদের কোনো শাস্তি হয় না। ভয়ঙ্কর খবর, আটকে ওঠার মতো। পাশে একটি সুখবর আছে, মায়ের কোলে চড়ে বাড়ি ফিরল সুরাইয়া। মায়ের পেটে থাকতে গুলি খাওয়া শিশু আজ বাড়ি ফিরতে পেরেছে। রক্তাক্ত 21 আগস্ট আজ, ভয়ঙ্কর সেই ছবি। আমার ধারণা আমরা সকলেই সেই খবরের সাথে ছিলাম। টার্গেট ছিলেন শেখ হাসিনাই, কোনো প্রশ্ন নেই নিশ্চয়ই। 17 আসামির অবস্থান জানে না নিশ্চয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই তো হবার কথা। শ্যামল দত্ত, পরের কাগজ bdnews24.com। 21 আগস্ট হামলা, দ্রুত বিচারেই 7 বছর পার। খুবই সুন্দর নিশ্চয়ই হেডলাইন, এক কথায় পরিষ্কার যে দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যেই 7 বছর পার হয়ে গেছে। যদিও আইনজীবী বলেছেন এবছর ডিসেম্বরের মধ্যেই বিচার কাজ শেষ হবে, আর 4.5 মাসের মধ্যে। গৃহকর্মী নির্যাতন, নুরুলের বিচারিক ক্ষমতা প্রত্যাহার। সাংবাদিক মারধরের পর সরানো হচ্ছে ইসি কর্মকর্তা বাড়িকে। নোয়াখালীতে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ। পাশেই স্পটলাইটে একটি খবর দেখতে পাচ্ছি, শেখ হাসিনার অনেক পুরনো ছবি সহ। এটি 1981 সালের 17 মের ছবি। দেশে ফিরেছিলেন যেদিন স্বদেশ প্রত্যাবর্তন। 19 বার ব্যর্থতার পরও সক্রিয় শেখ হাসিনার শত্রুরা। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে জানিয়ে তার একজন মুখপাত্র বলেছেন, হত্যা চেষ্টাকারীরা এখনো সক্রিয় রয়েছে। নিশ্চয়ই সবচেয়ে ঝুঁকির মধ্যে যে কয়জন মানুষ আছেন বাংলাদেশে, তাদের নাম্বার 1 ঝুঁকি নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনারই। আমি সমকাল অনলাইন দেখতে পাচ্ছি, পরের কাগজ বাংলাদেশ প্রতিদিন। প্রবীরের জামিনে ভুল শুধরে গেছে আইনমন্ত্রী। অবৈধ সিম উদ্ধারে মাঠে তারানা নবনিযুক্ত মন্ত্রী। বিনা বিচারে হত্যা সহ্য করা যায় না, ডক্টর কামাল। তার নিচে এই যে অবৈধ সিম উদ্ধারে মাঠে মন্ত্রী, এটি অত্যন্ত একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে রাস্তায় যানজট দেখতেও আমাদের মন্ত্রীরা রাস্তায় যানজট দেখতে পারেন না। এখন অবৈধ সিম দোকানে দোকানে বিক্রি হচ্ছে রাস্তার পাশে, সেটি মন্ত্রী ঘুরে ঘুরে দেখছেন, সেখানে গিয়ে তাদেরকে ধমক দিচ্ছেন রেজিস্ট্রেশন না করে বিক্রি করছেন কিনা। এই সিম, অবৈধ সিম, এটি কি আসলে রাস্তায় ঘুরে ঘুরে দেখার ব্যাপার? এটি তো বিটিআরসির ব্যাপার, এটি তো টেলিকমিউনিকেশন সেক্টরের ব্যাপার। রাস্তায় গিয়ে কি এই সিম উদ্ধার করা, অবৈধ সিম, এটি ঠিক মাত্র বাংলাদেশে যে কটা সিম কোম্পানি আছে তাদেরকে একদিন ডেকে নিয়ে বললে তো হয় যে যদি সিম পাওয়া যায় আপনি দায়ী থাকবেন। বুঝতে পারছি না যে আমাদের ডেভিল অ্যাডভোকেসির মাত্রা বেশি হয়ে যাচ্ছে কিনা। মন্ত্রীরা কাজ না করলেও আমরা সমালোচনা করছি, আবার যখন মাঠে ঘাটে নেমে কাজ করছেন তখন আমরা সমালোচনা করছি। মাঠে নেমে সিম উদ্ধার করা যায় না, এটা মাঠে গ্রামীণ ফোন, রবি বা অন্য টেলিটক বা অন্যরা এই অন্যদের সিম ব্যবহার করছে। আমি একটু বলি, পৃথিবীর কোথাও রাস্তায় এভাবে সিম পাওয়া যায় না। সেখানে কি মন্ত্রীরা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিম উদ্ধার করে কোথাও? কলকাতা, ওই আমাদের প্রতিবেশী ওয়েস্ট বেঙ্গলে যান তো, কোথাও তো একটা সিম কিনতে পারবেন না আপনি। প্রতিবেশী দেশে নিশ্চয়ই শ্যামল দত্ত আপনার অভিজ্ঞতা আছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সিম অ্যাক্টিভ করতে গিয়ে 3 দিন সময় লাগে। এই অভিজ্ঞতা আমাদের সবারই আছে, এবং একজন দালাল ফরিয়ার কাছেও 2টার বেশি সিম কার্ড রাখা। সেটার জন্য নিশ্চয়ই মন্ত্রীরা এসে রাস্তায় ঘুরে ঘুরে দোকানদারদের ধমকান। মুম্বাই হামলার পরে যে কয়েকটি নিরাপত্তার ব্যবস্থা জোরাজুরি করেছে ভারত, তার মধ্যে সিদ্ধান্তের ব্যাপার। রাষ্ট্র যখন গ্রেনেড হামলা, আজ সেই দিন হামলাকারীদের বাড়ি চেনে না,
পুলিশ তুহিন হাওলাদার নামে সাংবাদিকের একটি বিশেষ প্রতিবেদন দেখতে পাচ্ছি। হামলাকারীদের বাড়ি চেনে না পুলিশ, যেভাবে রক্ষা পেয়েছিলাম। আবু তাহের খোকন ফটো সাংবাদিক, তার অভিজ্ঞতা লিখেছেন। আমরা জানি যে কজন ফটো সাংবাদিক সেই দিন সেই জায়গায় ছিলেন, তাদের মধ্যে একজন তিনি। আজ সেই দিন শাবান মাহমুদ। আমরা জানি 21শে আগস্ট গ্রেনেড হামলায় যে 24 জন মারা গেছেন এবং 400-র মতো আহত হয়েছেন, তার মধ্যে অসংখ্য সাংবাদিক আছেন, তাদের গায়ে আছে এখনো গ্রেনেডের স্প্লিন্টার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেই সময়ে উদ্ধার হওয়া গ্রেনেড যিনি নিজ হাতে ধ্বংস করেছেন নিজে উপস্থিত থেকে, তখনকার সেনা কর্মকর্তা, পরবর্তীতে চাকরিচ্যুত মেজর শামস আছেন বাড়িধারা স্টুডিওতে। আলোচনার শুরুতে আমি মেজর শামসকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। আমরা তার অভিজ্ঞতা শুনে তারপর আসলে 21 আগস্ট মেজর শামস, আমরা যখন সেই সময় মাঠে ঘাটে এই গ্রেনেড খুঁজছিলাম এবং খুঁজে পাওয়ার সাথের ছবি তুলেছিলাম, আমাদের সামনেই আপনারা সেই গ্রেনেড ধ্বংস করেছেন। কেন এরকম একটি গুরুত্বপূর্ণ আলামত তখন ধ্বংস করা হলো? নাকি সেনা কর্মকর্তা হিসেবে আপনাদের মনে হয়েছিল যে এটি আসলে মামলার জন্য কোনো গুরুত্বপূর্ণ আলামতই নয়? ধন্যবাদ। আসলে মামলার আলামত বা ধ্বংস করা বা আলামত সংরক্ষণ এই বিষয়টা তো সেনাবাহিনী দেখার আসলে কথা না মনে হয়। আমরা গিয়েছিলাম, আমাদের দল যেটা কাজ করে বোম ডিসপোজাল, সবসময় অবস্ফীত বোম হতে পারে, আইডি হতে পারে, এগুলাকে ধ্বংস করা, এই কাজগুলোই আমাদের ছিল। তো যাক, আমরা সেভাবে গিয়েছিলাম। কিন্তু এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা গ্রেনেডটা আরজেস গ্রেনেড, এটা সেফটি পিন লাগানো ছিল এবং এটা আমি বলেছিলাম, এটা আমি বলেছি। এটি তো বিস্ফোরিত হওয়ার কথা না, মানে যদি এটি, যেহেতু আপনি বলছেন সেফটি পিন ছিল, তাহলে এটির মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, এই ফিঙ্গারপ্রিন্ট তো গুরুত্বপূর্ণ একটি আলামত। কি কারণে এটি সেটা যদি সেটাই এই আলামত আসলে রক্ষা করার দায়িত্ব তো আমার মনে হয় সেনাবাহিনীর। তো এরকম কোন টিম আছে বা ইউনিট আছে যারা আলামত সংগ্রহণ করে এরকম আসলে জানা দেয়। আমরা যারা এগুলো নিয়ে কাজ করি, আমরাও আলামত সংগ্রহের আসলে কাজ করি না। এটা আসলে পুলিশ বা ওই সময় যারা কাজ করত, ওদের কাউ যদি এগুলা রাখার বন্দোবস্ত করতো বা চিন্তা করতো, তারা যদি তখন ওইভাবে সেনাবাহিনীকে এনগেজ করতে, হ্যাঁ আসেন আমরা এগুলা হ্যান্ডেল করতে পারছি না, এটা গ্রেনেড বা এগুলো আমরা চিনি না, মিলিটারি উইপেন, আপনারা এসে এগুলাকে একটু কি করা যায় এইভাবে করেন, আমাদেরকে এইভাবে এনে দেন, এই করেন, ওইভাবে যদি আর্মির সাথে যোগাযোগ করতো, আর্মি যদি ওইভাবে আমাকে ইনস্ট্রাকশন করতো, তাহলে বোধহয় ওইভাবে কিছু বেটার হতো। আপনারা কাজ করেছেন মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে, আলামত সংগ্রহ, মামলা আদালত এটি নয়। এটি অবশ্য সেনাবাহিনীর হওয়ার কথাও নয়। তারপর আমি আপনার কাছে জানতেই চাইবো যে সেনা সদস্য হলেও আপনি নিজে একজন বিচার বুদ্ধি সম্পন্ন কর্মকর্তা ছিলেন তখন, এখনো আছেন, উনি অবসরপ্রাপ্ত, কিন্তু বিচার বুদ্ধি সম্পন্ন নিশ্চয়ই। তখন আপনাদের নিজেদের মাথায় আসেনি যে এটি একটা আলামত এবং নিজেদের মধ্যে আলোচনা হয়নি? আপনারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়ারও নিশ্চয়ই সুযোগ আছে সেনাবাহিনী হলেও। হ্যাঁ, এই বিষয়টা যদি আপনারা আরেকটু পর্যালোচনা করেন বা এর পরবর্তী ঘটনাগুলো যদি দেখেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন ঘটনাগুলো কি। হ্যাঁ, সেফটি পিন লাগানো ছিল, আমি এটা বলেছি, এবং তারপরে এটা ধ্বংস করা হয়েছে। বাট পরের দিন দেখেন, পরের দিন আরো দুটো গ্রেনেড আমাকে সকালবেলা বলা হলো, হ্যাঁ আরো দুটো গ্রেনেড ওইখানে আছে, একটা হকার্স মার্কেটে আছে আর একটা জেলখানার ভিতরে আছে। আমি এখন খেয়াল করতে পারি, ফারজানা রূপা, আপনাকে আমি সেদিন দেখেছিলাম জেলখানার গেটে, আপনি কভার করছিলেন। তো আমরা ওই দিনও গিয়েছিলাম, এবং আমি যেহেতু আগের দিন বারবার বলছিলাম এটা সেফটি পিন লাগানো আছে, গ্রেনেড আমাদের পরিচিত জিনিস, আমরা গ্রেনেড হ্যান্ডেল করেছি, ট্রেনিং করেছি। তো পরের দিন আমাকে কিন্তু বলা হলো, হ্যাঁ এগুলো যদি সেফটি পিন লাগানো থাকে, এগুলো যদি সেফ থাকে, এগুলোকে আমাদের সেনানিবাসে নিয়ে এসো, আমাদের ইউনিটে নিয়ে এসো। তো আমি পরের দিন কিন্তু ঠিকই এই দুটো গ্রেনেড আমি আমার টিম সহ আমরা যারা ছিলাম সবাই মিলে এগুলোকে আমরা আমাদের ক্যান্টনমেন্টে নিয়ে এসেছিলাম। এবং ওইখানে আনার পরে আমাকে আমাদের ব্রিগেড মেজর বললো, হ্যাঁ এখানে পুলিশ আসবে, পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজন আসবে, আর্মির মিলিটারি ইন্টেলিজেন্সের অফিসার এসেছিল, মিলিটারি অপারেশনের অফিসার এসেছিল, এফআইও ডিজিএফআই এর অফিসার এসেছিল, সবাই এসে ওই গ্রেনেড গুলোকে দেখেছে, ধরেছে, সবাই নাড়াচাড়া করেছে, কথা বলেছে, ছবি তুলেছে, সবকিছুই হয়েছে। রাখতে চাইলে তখন কোন দেশের তৈরি ছিল আপনাদের তখন? কি ওর মধ্যে কোনো সাইন বা কোনো কিছু, বা জেলখানার মতো জায়গায় ভিতরে গ্রেনেড গেল কি করে, এসব প্রশ্ন কি আপনাদের মাথায় এসেছিল তখন কখনো?
প্রশ্ন আসলে আমরা তো জুনিয়র অফিসার, আমাদের মাথায় এত প্রশ্ন আসার সুযোগ নেই। হ্যাঁ ভাবছিলাম, বাট গ্রেনেডের গায়ে কোনো মেড ইন লেখা ছিল না, কোনো মেড ইন। সাধারণত আপনি যেহেতু গ্রেনেড এক্সপার্ট, তো এই গ্রেনেড গুলো কারা তৈরি করেন বা কারা তৈরি করেন, সম্ভাব্য কি আপনার কাছে কোনো কিছু মনে হয়েছিল? যে হ্যাঁ, গ্রেনেড তো আমরা যখন গ্রেনেড নিয়ে আমরা যখন লেখাপড়া করেছি আমরা তো জানি গ্রেনেড গুলো অস্ট্রিয়াতে তৈরি হয়, গ্রেনেড পাকিস্তানে তৈরি হতো, এগুলো তো আমরা শিখেছি, আমাদেরকে পড়ানো হয়েছে। তখন আমাদের অনুসন্ধানে আমরা দেখেছিলাম যে এটি বোধহয় অস্ট্রিয়ার তৈরি একটি আরজিএস গ্রেনেড ছিল। জনাব শামস, আরো একটি বিষয় জানতে চাইবো, আমি জানি না আপনি কতটা খোলামেলা আমাদের উত্তর দিবেন। এইরকম আপনি মাঠের উদাহরণ দিলেন যে আমার সাথে দেখা হয়েছে, সেই সময় অনেক বোমা দেশে পাওয়া যাচ্ছিল, নিশ্চয়ই মুড়ি মুরগির মতো, আপনাদের মনে আছে 17 আগস্ট 21 আগস্টের ঘটনার সময়টাতে প্রায় ঘটনাতে আপনাকে আমরা দেখেছি কিছুটা দূর থেকে যে বোমাগুলো উদ্ধার এবং সেগুলো ধ্বংস করার ক্ষেত্রে আপনি কাজ করেছেন। সরকারের কাছ থেকে তো আপনার উপহার পাওয়ার কথা, কেন স্বল্প সময়ের মধ্যে আসলে আপনাকে চাকরিচ্যুত করা হলো সেনাবাহিনী থেকে? কেন করা হলো এটা আসলে যারা করেছে ওনারা ভালো বলতে পারবেন। আমাকে কোনো কারণ দেখায়নি, আসলে কারণ দেখায়নি এটাও ঠিক না। আমাকে একদিন সকালবেলা একটা ফ্যাক্স গেল, আমি তখন আমাকে প্রথমে পোস্টিং করে দিল। আমি ঢাকায় ছিলাম, ওখান থেকে কাদিরাবাদ সেনানিবাস, এটা নাটোরে পোস্টিং করে দিল। আমাদের একটা স্কুল আছে, ওই স্কুলে ইনস্ট্রাক্টর হিসেবে পোস্টিং করে দিল। তো ওইখানেও প্রায় মাস 2 চাকরি করলাম। তো ওইখানে একদিন সকালবেলা একটা ফ্যাক্স গেল আমার নামে, দেখানো হলো যে পরের দিন বিকাল থেকে আমি আর চাকরিতে নাই, এলপিআর এ চলে যাচ্ছে। কত সালে এটা 2005 সালের জানুয়ারি 26 তারিখ সকালবেলা। তখন সেনা কর্মকর্তা কে ছিলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? সেনাবাহিনীর প্রধান ছিলেন হাসান মসুদ চৌধুরী। ইয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভবত বাবর, লুৎফুজ্জামান বাবর ছিলেন গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্য। জি, আপনাদের আর কোনো প্রশ্ন, আর কোনো কিছু? আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি আপনার কাছে কখনো কি এই জিজ্ঞাসাটা নিজের মনে হয়েছে যে কি কারণে আপনি চাকরি হারালেন? সরি, আমি মানে কি কারণে আপনি চাকরি হারালেন? আমি যদি আরো সুনির্দিষ্ট করে বলি, মানে আপনি এই গ্রেনেডের এই জায়গাটিতে আপনার মনে বিশেষ কোনো প্রশ্ন এসেছিল কিনা, যা করতে বলা হচ্ছিল সেই কাজগুলো করার ক্ষেত্রে আপনি কোনো প্রশ্ন করছিলেন কিনা? না, আমি আসলে এর আগেও ফারজানা রূপা যেটা বলছিলেন, আমি আরো অনেক বিভিন্ন জায়গায় যেতাম, ওই সময় গিয়েছিলাম এই বিশেষগুলো বোম ডিসপোজাল কাজে। সিলেটে গিয়েছিলাম, অবকাশ সিনেমা হলে আইডি ছিল, খুব ডেঞ্জারাস ছিল এটা, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, ওগুলো নিষ্ক্রিয় করেছি। তারপরে ভৈরবে গিয়েছি, কাফরুলে অনেকগুলো, ওগুলো অবশ্য ইয়ে ছিল, যুদ্ধে ব্যবহৃত কামানে গোলা টোলা ছিল। তারপরে আমেরিকান এম্বাসির এখানে ওরা ওইটা ভাবছিল যে এক্সপ্লোসিভ, আসলে এক্সপ্লোসিভ ছিল না, তারপরে খুব ভয় পেয়েছিল। তো আমি পরে গিয়ে দেখালাম যে এটা আসলে এক্সপ্লোসিভ না, কিছু ম্যাগাজিন ছিল, বাট ওদের এক্সপ্লোসিভ ডিটেক্টরে বলছিল যে এগুলো এক্সপ্লোসিভ। তারপর থাই এমবিসির সামনে এরকম একটা ছিল। তারপরে এই অনেকগুলো কভার করেছি। তো আমাকে আসলে ওই সময়, আমার তো এই ঘটনার পরে আমি গ্রেনেডের সেফটি পিন লাগানো আছে এগুলা বলছিলাম, স্যারদের সাথে কথা বলছিলাম, যার কারণে পরের দিন আমাকে বললো ঠিক আছে এগুলো নিয়ে আসো, নিয়ে আসলাম, এইটুকুই আসলে। এর বাইরে তো আর তেমন কিছু, হ্যাঁ যেহেতু পিন লাগানো আছে এটা বলছিলাম আমি, এটাই হয়তো অপরাধ, আমি জানি না, হয়তো। অনেক ধন্যবাদ মেজর শামস আমাদের সাথে যুক্ত হয়ে ভেতরের তথ্য আমাদের জানানোর জন্য। 21 আগস্ট সম্পর্কে মোটা দাগের তথ্যগুলো আমার ধারণা আমরা সকলেই জানি এবং নিশ্চয়ই আরো খবরে আসবে, পত্রিকা, সকল পত্রিকায় শিরোনাম করেছে। প্রায় 200 জনের বেশি সাক্ষী, তার মধ্যে 176 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এখানে 52 জন আসামির মধ্যে 19 জনই পলাতক, তারেক রহমান সহ, এবং 3 জন আইজিপি সহ 8 জন জামিনে রয়েছেন, 26 জন কারাগারে আছে। শ্যামল দত্ত, 11 বছর পরে এই সরকারই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায়, এবং এই সরকারের যিনি প্রধান, বলা হয় বাংলাদেশের রাজনীতিতে দেশ উন্নয়নে তার অবদানের কথা, সেই মামলাটিও ঝুলে আছে। আসলে 21 আগস্টের ঘটনা আসলে যদি আপনি একটু মনোযোগ দিয়ে আমরা বিশ্লেষণ করি, এটি 15 আগস্টেরই একটা এক্সটেনশন। কারণ 21 আগস্টে টার্গেট ছিলেন শেখ হাসিনা, যেটি 15 আগস্টে সম্ভব হয়নি তারা বিদেশ থাকার কারণে।
যদি গ্রেনেডটি ফুটতো, যে গ্রেনেডটি ট্রাকে ছোড়া হয়েছিল, তাহলে শেখ হাসিনা সহ ওখানে যে আওয়ামী লীগের পুরো ঊর্ধ্বতন নেতৃবৃন্দের একজনও কিন্তু বেঁচে থাকার কথা না। তো এরকম একটি গুরুত্বপূর্ণ মামলা আজকে 11 বছর, যে ঘটনাটি 15 আগস্টের এক্সটেনশন। আজকে আপনি যদি দেখেন, যদিও আমরা জানি নানান সময়ে এই মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা সে তো হয়েছে, সেটা তদন্ত তৎকালীন আলামত সরকার নষ্ট করেছে, করা হয়েছে, ফলে কিন্তু খুব সহজ ছিল না বিচার কাজ। সেটা তৎকালীন সরকার করেছে, কিন্তু এই সরকার আসার পরে আজকে তো এখন তো প্রায় 7 বছরের কাছাকাছি, তাহলে কেন এখনো পর্যন্ত এই মামলার এখনো কোনো অগ্রগতি হবে না? আর সবচেয়ে বড় কথা যে 25 জন বা 24 জন লোক মারা গেছেন মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সহ, এখনো যে অসংখ্য মানুষ এর পঙ্গু হয়ে বিভিন্নভাবে জীবনযাপন করছে। আমরা সাবেক মেয়র হানিফের মৃত্যুর কথা জানি, আরো বহু লোক, আর আদা চাচার কথা আপনার নিশ্চয়ই মনে আছে। এরকম এই যে এই দৃশ্যগুলো দেখলে বোঝা যায় যে মানে সুরঞ্জিত সেনগুপ্তর গায়ে এখনো পর্যন্ত প্রায় অনেকগুলো স্প্লিন্টার আছে, তিনি বহন করছেন। বহু মানুষ এরকম আছেন যারা স্প্লিন্টার গায়ে নেই। আমরা গত সেই মামলাটির কেন অগ্রগতি হচ্ছে না? আমরা গত কয়েকদিন অনেকবার সরষের মধ্যে ভূত এরকম শব্দটা শুনেছি। গোলাম মুর্তজা, আসলে কি সেই রকম কোন বিষয়ের কারণে এটি নাকি একদম আইনি জটিলতা? 21 আগস্টের দুটি দিক নিয়ে একটু কথা বলতে চাই। ওই জায়গায় আসার আগে যে আলামত নিয়ে যে কথা আসলো, এটি আমাদের দর্শক বাংলাদেশের মানুষের মনে আছে যে গোলাম মুর্তজা, আলামত নিয়ে আমরা বিরতির পর কথা বলি। আপনি একটু বড় করে শুরু করেছেন, থাকুন আমাদের সাথে, ফিরছে আলোচনায়। জঙ্গি সংগঠনের অর্থ দানের সাথে অর্থ জোগাড়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে 3 জন সুপ্রিম কোর্টের আইনজীবীকে গ্রেফতার করে চট্টগ্রামে রিমান্ডে নেওয়া হয়েছে। সংগঠনটির নাম শহীদ হামজা ব্রিগেড এবং আল্লামা লিডবি নামে আরব আমিরাতের একজন নাকি বড় ভাই হিসেবে এই ঘটনাটি ঘটাচ্ছেন এবং তিনি জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অন্যতম অর্থদাতা, অর্থ যোগানদাতা এবং নেতৃত্বে। পুলিশ র্যাব খুঁজছে বড় ভাইকে। বাংলা ভাই এবং বড় ভাই, মানে ভাই তো শেষ হচ্ছে না। আমি 21 আগস্টের আলোচনাটি গোলাম মুর্তজা শেষ করে এই বড় ভাই প্রসঙ্গে আসতে চাই। আপনারা আরেকবার মনে করিয়ে দিয়ে, আছেন 71 জার্নালে, আছেন শ্যামল দত্ত, গোলাম মুর্তজা। আপনার কাছে সংক্ষেপে 21 আগস্টের আলোচনা যেটি করছি, যেহেতু আলামত নিয়ে আলোচনা হলো, 21 আগস্টের যে ঘটনাটি ঘটেছিল, আলামতগুলো আপনার মনে আছে রূপা, যে খুব পরিকল্পিতভাবে যেখানে যে আলামত ছিল সেই আলামতগুলো ধ্বংস করা হয়েছিল, রক্ত ধুয়ে ফেলা হয়েছিল, গ্রেনেড যেগুলো পাওয়া গিয়েছিল ধ্বংস করা হয়েছিল। তার চেয়েও বড় আরেকটি টিয়ার গ্যাস দিয়ে আরেকটি আলামত ধ্বংসের সবচেয়ে বড় একটি কাজ করা হয়েছিল। তখনকার যে 3টি টেলিভিশন চ্যানেল, সেই 3টি টেলিভিশন চ্যানেলে রাতের বেলায় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন রাতের বেলায় তারা নিজেরা এসে দেখে খুঁজে জেনে বুঝে সমস্ত ফুটেজগুলো যে নিয়ে যায়। এই ঘটনাটি বললাম এই কারণে যে আলামত ধ্বংস করা হয়েছিল। আলামত কেন ধ্বংস করতে হয়েছিল? কারণ এই প্রক্রিয়াটির সঙ্গে আমাদের জানা মতে এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ লোকজন সম্পৃক্ত ছিল। এই কারণে বাংলাদেশে শুধুমাত্র শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড মারা হয়েছিল, এই কারণেই বিচারটা জরুরি হওয়া দরকার নয়। বিচারটা জরুরি, এই বিচারটা হওয়া জরুরি তার কারণ হচ্ছে একটা রাষ্ট্র তার সমস্ত মেকানিজমকে ব্যবহার করে একটি গ্রেনেড হামলা করেছিল। শেখ হাসিনা মানে তো শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের জন্মের সঙ্গে যে দলটি সম্পৃক্ত সেই ব্যক্তিটি আসলে অলৌকিকভাবে বেঁচে যাওয়া। তো এই দুঃখের জায়গাটা যে জায়গাটিতে যে আমরা সম্ভবত যে কোনো বিষয় নিয়েই আমরা রাজনীতি করি কোথা থেকে কি একটু সুবিধা নেওয়া যায় না নেওয়া যায় আমরা হিসাব করি না অন্য বিষয়। সেই কারণে এই 7 বছর আগের সরকারগুলো জজ মিয়া নাটক, এই আলামত বাজেয়াপ্ত, সেই আলোচনায় আমি যাচ্ছি না, তারা কি করেছে আমরা অনেক কথা বলেছি। কিন্তু আপনারা নিজেরা যখন ক্ষমতায় থাকছেন তখনও বলবেন যে করছি, বলবেন যে ডিসেম্বরের মধ্যে শেষ হয়তো হবেও, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি যখন পুরো বিষয়টা অবলোকন করি তখন দেখি যে গতিতে কাজগুলো হওয়া দরকার ছিল, যে যোগ্যতা নিয়ে কাজগুলো হওয়ার দরকার ছিল, সেই জায়গাগুলোতে অনেক প্রশ্ন থেকে যায়। যে অনুসন্ধানে যে বেরিয়ে এসেছিল মালিক ভাট নামে একজন পাকিস্তানি নাগরিক হচ্ছে মূল আমদানিকারক গ্রেনেডের,
আর মূল পরিকল্পনাকারী হচ্ছে মাওলানা তাজউদ্দিন আব্দুল সালাম পিন্টু, তৎকালীন মন্ত্রীর ভাই। তাকে কিন্তু গোয়েন্দা সংস্থা প্লেনে তুলে দিয়ে এসছে একেবারে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য। পাকিস্তানে চলে যেতে পারে। আমি ঠিক এই জায়গাটাতে আপনি বললেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ওই সময়ের যে পুরো রাষ্ট্র ব্যবস্থা বা ওই সময়টি আমরা বাদ দিয়ে আসলে আলোচনা হয় না গোলাম মুর্তজা, কারণ এটা একটা এই যে অধ্যত্ব এবং রাষ্ট্রের ইনভলভমেন্ট। আমি মনে করি যে এটার একটা মানে সামগ্রিক তদন্ত হওয়া দরকার এবং ওই পরিকল্পনাকারীদের তদন্ত হওয়া দরকার, শুধুমাত্র আইনি এই যে হত্যাকাণ্ডের বিচার না। আমি মনে করি যে এত বড় ঘটনা, এই যে টেলিভিশন থেকে ফুটেজ নিয়ে চলে যাওয়া, গ্রেনেড গুলো ফুটিয়ে ফেলা, সব আলামত নষ্ট করা, টিয়ার গ্যাস মারা, কে পালাতে দিল, মাওলানা তাজউদ্দিনকে কে বিমানবন্দর ইমিগ্রেশন পার করে দিয়ে প্লেন পর্যন্ত তুলে দিল, এটি একটি কোন শব্দ দেশে আমি মনে করি এটি 15 আগস্টের চাইতে তো ঘৃণিত ঘটনা এটি একদম। এটা কোন অংশে কম অপরাধ না। 15 আগস্টের পরে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। এই ক্ষেত্রে তো বিষয়টি এরকম নয়। আমাদের কাছে তো সবকিছু জানা, সবকিছু দেখা, তারপরেও যদি বিচার হচ্ছে না তা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে গতিতে হওয়ার কথা সেই গতিটা নাই, সেটা একটা 11 বছর আজকে সব মিলিয়ে এদেরই আমরা যেটা শুনেছি 15 আগস্ট হত্যা মামলার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি করেছেন, হয়তো আপনাদের আরো কাছ থেকে জানার সুযোগ হয়েছে, তিনি কখনো আইনি প্রক্রিয়াটিকে নিজের ব্যক্তিগত কারণে হস্তক্ষেপ করেননি। এবছর এই মামলাটির ক্ষেত্রে হয়তো তাই আগের মামলাটি হস্তক্ষেপ করার বিষয় নয়, একটা স্বাভাবিক গতিতে চলা, স্বাভাবিক গতিতে হচ্ছে না, এটা কোথায় যেন স্বাভাবিক গতিতে চলা, এতে চলছে না মামলাটি। হস্তক্ষেপ যদি করতে আসতেন, যে গতিতে চলার কথা সেটাতে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করতে আসতেন তাহলে তো আমরা এখন এখানে বসে সেটা সমালোচনা করতাম যে তিনি কেন এটি করতে গেলেন। সেটি করেননি, সেটা তো ভালো ব্যাপার, কিন্তু স্বাভাবিক গতিতে তো চলতে হবে, স্বাভাবিক গতিতেই তো চলছে না। আইনজীবী আশা প্রকাশ করেছেন চলতি বছর ডিসেম্বরে এটির কাজ শেষ হবে। আমি শুধু আরেকটি ঘটনা বলবো যেটি হয়তো আপনাদের মনে আছে, চোখ এড়িয়ে গেছে। ফুটেজ নেওয়া নানান কিছুর পাশাপাশি এই যে আমরা যে ফুটেজ তুলতাম তখন, ধরেন কাহালুতে যে ট্রাক ভর্তি গুলি পাওয়া গেল বা 10 ট্রাক অস্ত্র, তখন এইসব ঘটনা যারা ঘটাতেন বা পরিকল্পনা করতেন তারাই কিন্তু আবার হেলিকপ্টারে করে আমরা যারা টেলিভিশন গুটি কয় সাংবাদিক ছিলাম তাদের আবার নিয়ে যেতেন এবং সেখানে বক্তৃতা আমরা নিতাম, তাদের বক্তব্য নিতাম, তারা সুন্দর করে দাঁড়িয়ে থাকতেন, আমরা ছবি তুলতাম। পরে পুরো একই ঘটনা ঘটেছে, এটা তো তার কয়েক মাস আগে মাত্র। না, এটা তো অনেক এপ্রিলে, এটি তো ঘটনা ইয়েতে আগস্টে, তার আগে এপ্রিলে অস্ত্র পাওয়া গেছে। আমরা চট্টগ্রামে যেতে চাই। ওই সময়কার ভূত তো এখনো আছে, দেখা যাচ্ছে তখন এসেছিল পাকিস্তান থেকে গ্রেনেড। এবার আমরা আরব আমিরাতের এক নাগরিকের খবর পাচ্ছি আল্লামা লিডবি নামে, চট্টগ্রামের জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অন্যতম অর্থদাতা তিনি। র‍্যাব খুঁজে বের করেছে 3 জন আইনজীবীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আজাদ তালুকদার সহকর্মী যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। আজাদ তালুকদার, শহীদ হামজা ব্রিগেড খুবই একটা জঙ্গি নাম, আল্লামা লিডবি তার নেতা এবং বড় ভাই তার পদবী, হচ্ছে কি চট্টগ্রামে? ধন্যবাদ রূপা। এটি আসলে গত এই বছর, মূলত এই বছরের ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত, আজকে আগস্ট মাস চলছে, এই গত 6 মাসে আমরা এই শহীদ হামজা ব্রিগেড সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি। এবং প্রথমেই তারা 19 ফেব্রুয়ারি প্রথমেই হাটহাজারীতে একটি 12 সদস্যের একটি দলকে গ্রেফতার করেছিল। তখন বিপুল জিহাদি বই, কিছু সিডি, নানা বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠনের দৃশ্য সম্বলিত সিডি এইসব উদ্ধার করে এবং সেটিকে তখন বলা হয়েছিল তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্র। এর 2 দিন পরে আমরা দেখেছি চট্টগ্রামের বাঁশখালীতে বিশাল অস্ত্রের সম্ভার, অস্ত্র কারখানা আবিষ্কার, প্রশিক্ষণ ক্যাম্প আবিষ্কার। তারাও তখন ধরা পড়েছিল 5 জন এবং র‍্যাব যে প্রেস কনফারেন্সটি তখন করেছিল তখন বলা হয়েছিল যে তারা একটি শহীদ হামজা ব্রিগেড নামে একটি নতুন জঙ্গি সংগঠন তারা আবিষ্কার করেছে এবং সেটির আত্মপ্রকাশ হয়েছে কিন্তু এই চট্টগ্রামে। কি দেখেছেন আপনারা? তার কোনো ছবি পেয়েছেন? আসলেই কি তার কোনো অস্তিত্ব আছে? না 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 রূপা, বিষয়টি হচ্ছে গতকালই কেবল গত 6 মাস ধরে নানা পথ পেরিয়ে গতকালই কেবল 3 জন আইনজীবী গ্রেফতারের পর র‍্যাবের চট্টগ্রামের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন দাবি করেছেন তাদের কাছে একটি নাম আছে, সেটি হচ্ছে আল্লামা লিবাদি তার নাম। তিনি আরব আমিরাতের তিনি নাগরিক, তিনি মূল অন্যতম অর্থ যোগানদাতা এই শহীদ হামজা ব্রিগেডকে তিনি অর্থ দিয়ে যাচ্ছেন কিছুদিন ধরে এবং এই জন্য তিনি যে খবরটি পাঠিয়েছেন আজাদ, সেখানে
লিখেছেন আল্লামাকে খুঁজছে র্যাব, তার মানে কি তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন? আর তার এই খোঁজার খবর যে আপনারা গণমাধ্যমে প্রকাশ করে দিলেন, তারপর কি আর তাকে খুঁজে পাওয়া আসলে সম্ভব হবে কিনা? রূপা, সেটি তো আমাদেরকে, আমরা যখন প্রেস ব্রিফিং এ ছিলাম তখন র্যাবের দায়িত্বশীল কর্মকর্তা এই বক্তব্যটি আমাদের কাছে দিয়েছেন। তখন তিনি নিশ্চয়ই এটা গণমাধ্যমে প্রকাশ হবে সেটি জেনেই দিয়েছেন। আমরা কিন্তু জোর করে তার কাছ থেকে সেটা নেইনি। এবং তার দাবি যে লিবাদিকে তিনি তারা খুঁজে বেড়াচ্ছেন, তাকে খুঁজে পেলে পাশাপাশি আরেকজন বড় ভাইয়ের নাম এখানে যুক্ত হয়েছে, আর দুজন বাইরে আছে। এর মধ্যে 29 জনকে তারা গ্রেফতার করেছে। 3 সামরিক সংগঠনের এই জঙ্গি সংগঠনের 3টি সামরিক উইং আছে, সেই সামরিক উইং এর 29 জনকে তারা এর মধ্যে গ্রেফতার করছে। এই দুজনকে তারা যদি গ্রেফতার করতে পারে, এবং তার ধারণা তিনি এখনো বাংলাদেশে অবস্থান করছেন, এবং তারা তাদের যত ধরনের অনুসন্ধান আছে, তৎপ্রচেষ্টা আছে, সবই চালাচ্ছেন, এবং দুজনকে গ্রেফতার করতে পারলে র্যাব প্রধানের ধারণা। আপনার অনুসন্ধান কি বলছে? শহীদ হামজা ব্রিগেড কত বড় সংগঠন, এরা কত দূর পর্যন্ত এদের জাল বিস্তার করতে পেরেছে? রূপা, আমার গত 6 মাস ধরে এই বিষয়টা আমি অনুসন্ধান করছি। আমার র্যাবের সাথে কথা বলে এবং আমার যে ব্যক্তিগত অনুসন্ধান, তাতে আমার মনে হয়েছে যে তারা ততটা শক্তিশালী নয়, এবং র্যাবও সেটি বলছে। সামরিক বিশ্লেষকদের সঙ্গে আমরা কথা বলছি, এবং র্যাব বারবারই বলছে তাদের 31 থেকে 32 জনের একটি তাদের দল আছে, এবং এর মধ্যে 29 জন আটক হয়েছে। তাহলে বাকি আছে আর 3 জন বাইরে, এবং এখানে এই পর্যন্ত 22 রাইফেল 15টি উদ্ধার করা হয়েছে, যেগুলো খুব শক্তিশালী, তারা কিনে ছিল মোটা অর্থের বিনিময়ে, এবং সেগুলো তাদের হাতে চলে এসছে। এবং র্যাব বলছে এটি বড় জোর, তা বাকি দুজনকে ধরতে পারলে মূলোৎপাটন সম্ভব হবে। আরেকটি রূপা বলে রাখি, এই যে হামজা ব্রিগেডের আত্মপ্রকাশ, তারা কিন্তু প্রথমে লাভ ফর রোহিঙ্গা নামের একটি তারা এনজিও করতে চেয়েছিল, এবং সেটির আদলে তারা তাদের সমস্ত কর্মকাণ্ড চালাবে বলে ঠিক করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেটি না করে তারা চট্টগ্রামের ফয়সলিকে 2013 সালের নভেম্বর মাসে তারা এই শহীদ হামজা ব্রিগেড তারা করেছেন, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে রোহিঙ্গাতে যে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে সেটিকে সামনে এনে বিশ্ব একটি জনমত তৈরি করে, এবং আরো আরেকটি ছোট প্রশ্ন আপনাকে, সম্প্রতি যে ব্লগার খুনের ঘটনা ঘটছে, শহীদ হামজা ব্রিগেডের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, তেমন কোনো প্রশ্ন আপনারা করেছিলেন কিনা, কোনো জবাব পেয়েছেন কিনা? হ্যাঁ রূপা, এই বিষয়ে আমরা গোয়েন্দা কর্মকর্তা, র্যাব এবং সামরিক বিশ্লেষক সবার সঙ্গে আমরা নানাভাবে কথা বলেছি। তবে একটি বিষয় এখানে এসছে যে শহীদ হামজা ব্রিগেডের সঙ্গে কিন্তু ভুল পাল্টিয়ে এখানে জামাত শিবিরের লোকজন যুক্ত হচ্ছে, হেফাজত ইসলামের লোকজনও যুক্ত হচ্ছে, এবং সেখানে উগ্র মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠী যুক্ত হচ্ছে। তো র্যাব একেবারে সেটি উড়িয়ে দিচ্ছেন না যে সাম্প্রতিক সময়ে ব্লগারদের যে দেখে দেখে যে হত্যাকাণ্ডের যে বিষয়টি, সেখানে তাদের কোনো যোগসূত্র আছে কিনা, কিংবা যারা এই কাজ করছে তাদেরকে আরো শক্তিশালী করার কাজটি এই হামজা ব্রিগেডের সদস্যরা করছে কিনা, সেটি কিন্তু র্যাব এবং গোয়েন্দা সামরিক বিশ্লেষকরা উড়িয়ে দিতে চান না। অনেক ধন্যবাদ আজাদ তালুকদার। জি জি জি, শ্যামল দত্তের প্রশ্ন আছে। আজাদ, যে 3 জন যে আইনজীবী গ্রেফতার হয়েছে এই ফাইন্যান্সার হিসেবে, তার মধ্যে একজন হচ্ছে বিএনপির চট্টগ্রামের নেতা সৈয়দ ওয়াহিদুল আলম, যিনি হুইপ ছিলেন, তার কন্যা। তো তারা যে এতদিন ধরে যে ফাইন্যান্সটা করছিল, এই জিনিসটা এতদিন পরে কি করে আবিষ্কার হলো? হ্যাঁ শ্যামলদা, এখানে শাকিলা ফারজানা যে নামটি এসছে, আপনি ঠিকই বলেছেন, তিনি বিএনপির সরকার দলীয় হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম এবং চট্টগ্রামের হাটাজারি থেকে নির্বাচিত সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। তিনি এখানে তার যে বিষয়টি এসছে, র্যাব গতকাল আমাদেরকে দেখিয়েছে যে নানাভাবে কয়েক দফায় 1,08,00,000 টাকা মনিরুজ্জামান মাসুদ উরফে ডন, যিনি এই হামজা ব্রিগেডের যিনি একেবারে আমি যেটি বলতে পারি যে ব্লু যে সামরিক উইং সেটির প্রধান, তার অ্যাকাউন্টে 3 থেকে 4 দফায় এই টাকাটি জমা দিয়েছিলেন। এবং সে কারণে র্যাবের কাছে এই তথ্যটি পাওয়ার পরে র্যাব নিশ্চিত হয়েছে এখানে শাকিলা ফারজানা এবং তার 2 জন জুনিয়র, এই 3 জনের নেতৃত্বে তাদের সঙ্গে একটা যোগসূত্র হয়েছে। এবং শুধু তাই নয়, তাদেরকে আরো বলবান করার জন্য, শক্তিশালী করার জন্য তারা টাকাটা দীর্ঘদিন ধরে জমা দিয়ে আসছে। তবে শাকিলা ফারজানা তার স্বামী বাহাউদ্দিনের মাধ্যমে এবং তার এক বান্ধবী রহিমা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার সঙ্গে পড়াশোনা করেছেন, তার মাধ্যমে আমাদের জানিয়েছেন যে এখানে তিনি স্বীকার
করেছেন যে তিনি এই টাকাটা জমা দিয়েছেন, তবে তিনি এটিকে অর্থ যোগানদাতা হিসেবে বলতে চান না। তিনি বলেছেন যে 350 মামলা তিনি চালান, যে সারা দেশের যে জঙ্গি সংগঠনগুলো আছে, এই যে হেফাজত থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে এই ধরনের তিনি 350 মামলা চালান, এবং এই মামলা চালাতে গিয়ে যাদের কাছ থেকে তিনি টাকা গ্রহণ করেন অনেক সময় সেই টাকা গ্রহণ করে তাদের কথা অনুযায়ী কাজ করতে পারেন না। ধরুন 5 জনের জামিনের কথা বলা হয়েছে, সেখানে 2 জনের জামিন তিনি করাতে পেরেছেন আর 3 জনের পারেননি। সেক্ষেত্রে যে মোটা অঙ্ক তিনি গ্রহণ করেছেন সেখান থেকে কিছু টাকা ফেরত দেওয়ার যে প্রশ্ন। ধন্যবাদ আজাদ তালুকদার, আমরা বুঝতে পেরেছি তিনি আসলে জঙ্গিদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। আমার প্রশ্ন অন্য জায়গায়, সেটি হচ্ছে কারো অ্যাকাউন্টে যদি 1 কোটি টাকা থাকে সেটি ব্যাংকের কেন নজরে আসলো না? বিরতি নিয়ে ফিরি। আইনজীবী, বড় আইনজীবী, 350 মামলা, থাকুন আমাদের সাথে। ফিরছি 71 জানালে। স্বাগত, দেখছেন 71 জার্নাল। শহীদ হামজা ব্রিগেড, 3 আইনজীবী গ্রেফতার, কোটি কোটি টাকার হিসাব নিকাশ, আর 2 জনকে গ্রেফতার করতে পারলেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে, বলেছে র্যাব। শ্যামল দত্ত, আমি যেটা বলছিলাম যে একজনের ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা যদি থাকে এটা তো অস্বাভাবিক লেনদেন, এবং এগুলো দিয়েই আইনজীবীদের লেনদেনটা তো একটু অস্বাভাবিক হওয়ার কথা, যেখানে শত শত তাদের 350 মামলা, 17 টাকা দিয়ে জামিন করাতে হয়। আমি তো হয়তো শুনিনি যে উনি টাকা তো পরিমাণ কম না, 3 জনে মিলে 1 কোটি টাকা, হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমি মনে করি এটা আরো তদন্ত হওয়ার দরকার আছে এখানে, যে এত টাকা লেনদেন কিভাবে হলো, কোত্থেকে আসলো এই টাকা, এবং দেখা যাক শেষ পর্যন্ত। র্যাব তো পুরো বিষয়টা তদন্ত করছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় কি, নাকি হচ্ছে বিশেষ একটি রাজনৈতিক দলের নেতার কর্মী হিসেবে হয়রানি, মেয়ে হিসেবে হয়রানির সুযোগ আছে এইখানে। না, টাকা জমা দিয়েছেন এটা তো উনি স্বীকারও করছেন, এমন না তো, এগুলো তো প্রকাশ্য দলিলও আছে, এমন গোপন কিছু তো না যে টাকা লেনদেনের পৃথিবীতে এখন এটা কিন্তু সবচেয়ে বেশি সেনসিটিভ ইস্যু। কিন্তু এই যে মানি লন্ডারিং, মানি ট্রান্সফার, এবং যে কোনো ট্রান্সফার এখন পৃথিবীর এক জায়গা থেকে এক জায়গায়, এবং ব্যাংকের লেনদেন, আপনি 5 লক্ষ টাকা তুলতে গেলে তো 3 বার জিজ্ঞেস করে, 5 লক্ষ টাকা জমা দিতে গেলেও 4 বার জিজ্ঞেস করে। আপনি একটা বড় চেক দিলে, চেক দিলে ব্যাংক থেকে ফোন করে যে আপনি চেক দিয়েছেন। গোলাম মুর্তজা, আসলে আইনজীবীদের আয়ের পরিমাণটা কি রকম? আমার নিজের আয়ের পরিমাণটা কি রকম তারা নিজেরা যেটা ঘোষণা দেন সেটাই আয়ের পরিমাণ। আমরা কেউই প্রায়, বিশেষ করে ঘোষণার জায়গাতে অনেক সমস্যা আছে, আমি সেই জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই না। পুরো ব্যাপারটার মধ্যে এই 3 জন, এই যে গোয়েন্দা হামজার যে কথাটি আলোচনা করছেন, এই পুরো ব্যাপারটির মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 3 জন আইনজীবীর গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গটি। এই জায়গাটিতে আমি চাই যে অধিকতর তদন্ত হোক, আইনগতভাবে যা তদন্ত হওয়া দরকার সেটি নিশ্চিত করে আমরা জানি। এই যে টাকার প্রসঙ্গটি আলোচনা আসছে, এই টাকার প্রসঙ্গটি আরো সুন্দর করে তদন্ত হয়ে সাধারণ মানুষের কাছে পরিষ্কার করে বলা হোক, বিচার হোক, শাস্তি হোক। এটি যেন কোনো শুধুমাত্র বাহবা নেয়ার জন্যে আমরা বিশাল কিছু করে ফেলেছি, বাহবা নেয়ার জন্য যেন কোনো জায়গাতে না যায়, এরকম অবস্থায় যেন না যায়। জঙ্গি হামজা আবিষ্কার, 33 জনের মধ্যে 29 জনকে ধরা, নিঃসন্দেহে এটি প্রশংসার। এখন প্রশংসার কাজটি প্রশংসা পর্যন্তই থাকতে চাই। পুরো ঘটনাটা যেভাবে র্যাব বলছে সেটাকে যেন বাস্তবে প্রমাণ করা যায় যে ঘটনাটি সেই রকম। কারণ এই যে কয়েকদিন আগে ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, সেইখানে যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যিনি তৌহিদুর রহমান, এখন তাকে তার বোন বলছে বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়ে যে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল 28শে মে। আর র্যাব সামনে, যদিও র্যাব বলছে এই যুক্তিটি সঠিক নয়, কিন্তু আমার দাবিটা হচ্ছে একটি খুব পরিষ্কার দাবি যে জঙ্গিদের বিরুদ্ধে যে অবস্থান, 28শে মের আগে তো ব্লগার হত্যাকাণ্ড ঘটেছে না, সেটা ঘটেছে, কিন্তু র্যাব সেটি বলেনি যে তারা সেই সময় ধরেছে। আমি সেটি বলছি না, আমি বলছি যে 28শে মে যদি ধরে এতদিন তারা নিশ্চুপ ছিল কেন? তারা থানায় জিডি করেছে বলেছে, না পেয়ে জিডি করেছে। আমার প্রশ্নটি অন্য জায়গায়। আমার প্রশ্নটি হচ্ছে এই জঙ্গি বিরোধী যে অবস্থান, সেই অবস্থানটার প্রতি আমাদের একদম 100% সমর্থন আছে। এই অবস্থানটা নিতে গিয়ে প্রকৃত যে ঘটনা সেটাই সামনে আসুক, বিচার হোক, শাস্তি নিশ্চিত করা হোক। এমন কোন ঘটনা আপনারা সামনে আনবেন না যে ঘটনাটি প্রমাণ করা যায় না। এমন কোন ঘটনা, এমন কাউকে সামনে এনে বলার দরকার নাই যে আমরা বিশাল বড় কাউকে ধরে ফেলেছি। ধরুন আপনি আল কায়েদার সমন্বয়কারীকে ধরলেন বলে যে মানুষের সামনে আনলেন, পরবর্তী ঘটনা কি, তার মাধ্যমে কি পাওয়া গেল? অর্থাৎ আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে জঙ্গি
জঙ্গি নিয়ে কোনো রকম রাজনৈতিক সুবিধা নেয়া না নেয়ার জায়গাতে যেন আমরা না যাই, আমরা না গিয়ে সঠিক তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদের শনাক্ত করে বিচারের ব্যবস্থা করা হোক। বিশেষ করে এই যে 3 জন আইনজীবীর যে বিষয়টি সামনে আসছে, যদি এটি যেভাবে র্যাব বলছে সেটি যদি সত্যি হয় এবং যদি এটা প্রমাণ করা যায়, নিশ্চয়ই এটা সূত্র ধরে আরো অনেক কিছু পাওয়া যাবে, আমরা সেটা দেখতে চাই। এবং 29 সদস্যকে আটক, আজাদ তালুকদার যেটি বলছিলেন যে আর 2-3 জন বাইরে আছে, এটা অনেক বড় সাফল্য। এটি যে নির্মূল করা সম্ভব, আমি এটি মনে করি না যে এটা যে 30 জনের এটাই বা নিশ্চিত হচ্ছে কি করে, তারা সঠিক তথ্য দিচ্ছে সেটাই বা নিশ্চিত হচ্ছে কি করে, যেখানে তাদের হিউজ দেখা যাচ্ছে, এফোর্ট দেখা যাচ্ছে, একটা ট্রেনিং ক্যাম্প দেখা যাচ্ছে, তারপরে তাদের তাত্ত্বিক একটা গ্রুপ দেখা যাচ্ছে, 3টা ব্রিগেড দেখা যাচ্ছে, তো সেখানে মাত্র 30 জন লোকের একটা যোগানদাতা দেখা যাচ্ছে। এখানে আজাদ কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই যে হামজা ব্রিগেড, এর সঙ্গে কিন্তু হেফাজতে ইসলাম, এর সঙ্গে কিন্তু জামাতে ইসলাম, এই যে এদের যে সম্পৃক্ততা তৈরি হচ্ছে, এবং শেষ বিচারে গিয়ে কিন্তু মাত্র 30 জনের একটা সংগঠন, শেষ বিচারে গিয়ে কিন্তু জামাতে ইসলাম বলেন, হেফাজত বলেন বা কিছু বলেন, ব্লগার হত্যা বলেন, এই সমগ্র বিষয়ের কিন্তু একটি জায়গা আছে, একটি গোড়া যেই অনুসন্ধান করবে, আমার ধারণা তার সেটি ডেস্টিনেশন। অনেক ধন্যবাদ শ্যামল দত্ত, গোলাম মর্তুজা, ধন্যবাদ আপনাদেরও যারা সাথে ছিলেন। আগামীকাল দেখা হবে একই সময় ৭১ জার্নালে। থাকুন ৭১-এর সাথে। তীব্র যানজট আর বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগ। হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া। আওয়ামী লীগ টানা ক্ষমতায় আসাতেই ধারাবাহিক উন্নয়ন, মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রবীর শিকদারের জামিনে ভুল শুধরে গেছে বললেন আইনমন্ত্রী। চট্টগ্রামে সন্ধ্যা থেকে হঠাৎ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক। বর্ষা শেষ না হতে দেখা দিয়েছে ডেঙ্গু, আগামী 2-1 সপ্তাহে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। সংকট মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি আছে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের, সচেতন হওয়ার আহ্বান। মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে গেল নিজ বাড়িতে। বাবা মায়ের সাথে উচ্ছ্বসিত ঢাকা মেডিকেলের চিকিৎসকরাও। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, প্রধানমন্ত্রীর আশা প্রকাশ। ভিডিও কনফারেন্সে 6 জেলায় 9টি সেতুর উদ্বোধন। তথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিন পেলেও এখনো জীবন শঙ্কা করছেন সাংবাদিক প্রবীর শিকদার। বললেন, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে এমন আইন থাকা উচিত নয়। এবং জঙ্গি সংশ্লিষ্টতা আইনজীবীদের জন্য কলঙ্কজনক, মন্তব্য সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের। অভিযোগ প্রমাণের আগেই মন্তব্য হতাশাজনক, বললেন খন্দকার মাহবুব। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার 3 আইনজীবীর রিমান্ডে, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। চাঁপাইনবাবগঞ্জ ও নরসিংদীতে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, গাজীপুরে র্যাবের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। 6 জেলায় 9টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রংপুর অঞ্চলের উন্নয়নে যমুনা নদীর নিচ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা। শ্রমিক নেতাকে অপহরণের প্রতিবাদে চট্টগ্রামে সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দূরপাল্লার যান চলাচলে বাধা। Police in Thailand released new CCTV pictures of the man suspected of carrying out Monday's bomb attack on a Bangkok shrine. The images show the man on the back of a motorbike and also in a tuk-tuk in the area. The driver of that tuk-tuk is now being questioned. The war in Yemen has pushed it to the brink of famine. That's according to the UN. It says 10 million children need urgent help. We'll speak to UNICEF in the capital, Sana'a, live on this programme. The BBC gets exclusive access to a PKK boot camp where hundreds of Yazidi women are training to fight back against so-called Islamic State. This is CNN. Tensions rise on the Korean Peninsula with an exchange of fire between North and South. Plus, Thai authorities believe a big network was behind the deadly shrine bombing. We're live in Bangkok with the latest. And as European ministers discuss the migrant crisis, we'll show you what some people are going through to reach the continent.